আজকের ভিডিওতে আমি অমিউস নামের এক কোরিয়ান মুভিকে এক্সপ্লেন করব। এটা 70 বছরের এক রাইটারের গল্প, যার জীবন 17 বছরের এক মেয়ে আসার পর পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। গল্প শুরু হয় আর আমরা লি নামের এক লোককে দেখি। তাকে আমরা চারিদিকে বয়ে ঘেরা এক রুমে দেখি। সে তার জীবনে একদমই একা ছিল। সারা জীবন লেখালেখিতে কাটিয়ে এই বয়সে এসে ওর মনে হচ্ছিল যে ওর জীবন বৃথা। জীবনে ও অনেক কিছুই করতে চেয়েছিল, তার মধ্যে এক ছিল বিয়ে করে সংসার বসানো, কিন্তু শেষমেশ কিছুই আর হয়ে ওঠেনি। এরপর আমরা সোজিকে দেখি। ও রাইটার ছিল আর নিজের বইয়ের পাবলিশিং ইভেন্টে ছিল। সে লিয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর বাড়ির সব কাজ করে দিত, বাজার করা থেকে শুরু করে রান্না করে দেওয়া অবধি। এর সাথে সাথে ও লিয়ের কাছ থেকে হেল্পও নিত নিজের নোভেল লেখাতে। ও নিজের দ্য হার্ট নামের একটা বই লঞ্চ করে, যেটা কিছুদিনের মধ্যেই বেস্ট সেলিং বই হয়ে যায়। এরপর একদিন লি নিজের বাড়িতে ঢুকতে গিয়ে বাড়ির বাইরে একটি মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে। ওকে দেখে লি ওর দিকে তাকিয়েই থাকে, যেন ওর মতো সুন্দর মেয়ে লি কোনোদিনও দেখেনি। তখনই ওখানে সোজি চলে আসে আর মেয়েটিও জেগে যায়। সোজি জিজ্ঞেস করে, তুমি কে আর এখানেই বা কি করছো? মেয়েটি বলে যে ও পাশের বাড়িতেই থাকে আর ঘুরতে ঘুরতে এখানে ভুলে চলে এসেছে। এইসব বলে ও দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। ডিনার করার সময় সোজি লিকে জানায় যে ওর রিসেন্ট বুক বেস্ট সেলিং হয়েছে, এর জন্য কোম্পানি থেকে ওর ডাক পড়েছে, তাই ওকে দূরে শহরে যেতে হবে আর এর জন্য ও কয়েকদিন আসতে পারবে না। এই শুনে লি খানিকটা ইরিটেট হয়ে যায়, কারণ ও নিজে একা কিছুই করতে পারতো না। এই সমস্যার সমাধানও সোজি করে নিয়েছিল। ও বলে যে আজ দুপুরে সেই মেয়েটির কথা মনে আছে? ওর নাম ইয়ঙ্গু। ও পার্ট টাইম জব খুঁজছিল, তাই ওকে আমি এখানে কাজ করতে বলে দিয়েছি। এই শুনে লি খুব আনন্দিত হয়ে যায়। পরের দিন ইয়ঙ্গু কাজ করতে আসে। ও সপ্তাহে একদিনই কাজ করতে আসার কথা ছিল। ও যখন কাজ করত, লি এমন ভান করত যে ওর ওখানে থাকা বা না থাকাতে ওর কিছুই যায় আসে না, কিন্তু চুপি চুপি ও ইয়ঙ্গুকে নোটিস করত। কিছুদিন পর থেকে ও ইয়ঙ্গুর সাথে কথা বলার জন্য ওকে কাজে হেল্প করতে থাকে। 17 বছরের মেয়েটি সবকিছু থেকে অজানা, কিছুই বুঝছিল না যে লি কেনই বা ওকে এত ভালো মতো ট্রিট করছে। এমন ভাবে একসাথে টাইম কাটাতে কাটাতে ওদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন ইয়ঙ্গু লিয়ের রুম পরিষ্কার করতে করতে ভুলে কয়েকটি বই নিচে ফেলে দেয়। এই দেখে লি ওকে কিছুই বলে না। ওর জায়গায় যদি আজ অন্য কেউ হতো তাহলে হয়তো লি তাকে অনেক বকতো, কিন্তু ইয়ঙ্গুকে ও কিছুই বলতে পারে না, এমনকি ওকে বইগুলো উঠাতে সাহায্যও করে। ইয়ঙ্গুরও এখন লিয়ের সাথে সময় কাটানো ভালো লাগতো। একদিনও স্কুলে যায়, ওখানে গিয়েও ওর মন লিয়ের বাড়িতেই পড়ে থাকে। রাতে ওর মায়ের সাথে ঝগড়া হয়ে যায়, যেটার পর বৃষ্টিতে ছুটে ও লিয়ের বাড়িতে চলে আসে। এত রাতে ওকে ওখানে দেখে লি অবাক হয়ে যায়। এরপর ও ওকে একটা টাওয়াল দেয় আর আজ রাত ওখানেই থাকতে বলে। পরের দিন সকালে লিয়ের ঘুম ভাঙতেই ও ইয়ঙ্গুকে ওর বিছানায় দেখে। ইয়ঙ্গুকে এত কাছে পেয়ে ওর ভালো লাগছিল। তখনই ও ইয়ঙ্গুর বুকে একটা ট্যাটু দেখতে পায় আর ওটা দেখে ও ওটার মধ্যেই হারিয়ে যায়। তখনই বাইরে ও গাড়ির আওয়াজ শুনতে পায়। সোজি ফিরে এসেছিল। আওয়াজ শুনে লি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে। ও চাইতো না যে সোজি ওকে ইয়ঙ্গুর সাথে দেখুক। ঘরে ঢুকতে সোজি ওখানে ইয়ঙ্গুকে দেখতে পায়, যে কিনা তখন লিয়ের ড্রেস পরেছিল। এটা দেখে ও ভাবতে থাকে যে সারা রাত ও এখানে কি করছিল। এরপর ইয়ঙ্গু ব্রেকফাস্ট বানায়। ব্রেকফাস্টে ও স্যান্ডউইচ বানায়। এ দেখে সোজি ওকে বলে যে স্যার ব্রেড খায় না, কিন্তু ইয়ঙ্গু ওর কথা না শুনে লিকে ওটা খেতে দেয় আর লিও সেটা খেয়ে নেয়। সোজি অনেকদিন ধরে লিয়ের জন্য কাজ করছিল। আজই প্রথমবার ও লিকে এমন কাজ করতে দেখছিল যেটা লিয়ের পছন্দ না। ও বুঝতে পারছিল যে হয়তো লি ইয়ঙ্গুর জন্য নিজেকে চেঞ্জ করছে, আর এই ব্যাপারটা সোজির পছন্দ হচ্ছিল না। এরপর ওরা তিনজন ট্রেকিং এ যায়। সেখানে সোজি ইয়ঙ্গুকে বলে যে ও লিকে বলে ওকে কাজ থেকে বের করে দেবে। ইয়ঙ্গু বলে, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আর স্যার তো এখন সপ্তাহে আমাকে 2 দিন আসতে বলেছে। এটা জেনে সোজি আরো রেগে যায় আর ওরা ঝগড়া করতে শুরু করে। সে সময় সোজি ভুল করে ইয়ঙ্গুর আয়না নিচে ফেলে দেয়। এটা দেখে ইয়ঙ্গু চিৎকার করে কাঁদতে শুরু করে, কারণ আয়নাটি ওর কাছে খুব প্রিয় ছিল, কারণ ওটা ওকে ওর মা গিফট করেছিল। ওকে কাঁদতে দেখে লি নিজের জীবনের পরোয়া না করে পাহাড়ের নিচে গিয়ে কোনো মতে সেই আয়নাটিকে নিয়ে আসে। এই দেখে ইয়ঙ্গু খুশি হয়ে লিকে জড়িয়ে ধরে। এগুলো সোজি দেখে আরো রেগে যায়। একদিন ইয়ঙ্গু বাড়ি এসে লিকে নিজের প্রমিস পূরণ করতে বলে, আর সেটা হলো ওর মতোই একটা ট্যাটু বানানো। প্রথমে লি এটা করতে মানা করে দেয়, কিন্তু ইয়ঙ্গুর অনেক জোর করাতে ও মেনে যায়। ও ইয়ঙ্গুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর ইয়ঙ্গু ট্যাটু বানাতে থাকে। এরই মাঝে লি নিজেকে জানালার কাছে দেখতে পায়। ও দেখতে পারে যে ও নিজের কৌশল ফিরে পেয়েছে। এখন ওর আর
ইয়ঙ্গুর মধ্যে বয়সের আর কোনো পার্থক্য নেই। এই দেখে ও দৌড়ে ইয়ঙ্গুর কাছে যেতে থাকে, সারা জীবন ওর সাথেই থাকতে। কিন্তু এগুলো সবকিছুই ওর স্বপ্ন ছিল। ও ইয়ঙ্গুকে ভালোবাসতে শুরু করেছিল, যেটা ও ইয়ঙ্গু সহিত বাকি কাউকেই আর বলতে পারতো না। তাই ও নিজের মনের ভাবনা একটু একটু করে লিখতে থাকে, আর সেই নোভেলের নাম রাখে ইয়ঙ্গু। অন্যদিকে আমরা সুজিকে দেখি, যে কিনা এখন খুব ফ্রাস্ট্রেটেড থাকতে শুরু করেছিল, কারণ ওর রিসেন্ট কোনো বই ঠিকঠাক চলছিল না। এরপর ও একদিন ইয়ঙ্গুকে ওষুধ আনতে পাঠায়। ইয়ঙ্গু ওষুধ নিয়ে ওর বাড়িতে গেলে ও ইয়ঙ্গুকে বোঝাতে শুরু করে যে তুমি যা করছো সেগুলো ঠিক না। কিন্তু ইনোসেন্ট ইয়ঙ্গু ওর কোনো কথাই বুঝতে পারে না, আর ওদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। সেই সময় হঠাৎ করে ওর ব্যাচ দিয়ে ইয়ঙ্গু ব্যথা পায়, তো সোজি ওকে একটা টিস্যু দেয়। আর ইয়ঙ্গু বলে যে ইঞ্জিনিয়ারদের কাছে মন থাকে না। এই শুনে সুজি অবাক হয়ে যায়, ইয়ঙ্গু কেমন করে জানলো যে ও ইঞ্জিনিয়ার? লি ছাড়া তো আর কেউ জানে না যে ও ইঞ্জিনিয়ার। ইয়ঙ্গু বলে যে স্যার আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে। এরপর একদিন সুজি লি এর বাড়িতে যায়, সেখানে ও রিডিং রুমে ইয়ঙ্গুকে রুম পরিষ্কার করতে দেখে। ও একটা ফার্নিচারকে সেটার জায়গা থেকে সরাচ্ছিল। এটা দেখে সুজি ওকে এটা করতে বাধা দেয়, কারণ লি এর ওর জিনিসপত্র অন্য জায়গায় সরানো পছন্দ ছিল না। কিন্তু ইয়ঙ্গু ওর কথা শোনে না, আর ওদের দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে। আর সেই ঝগড়ার চোটে সামনের একটা বক্স পড়ে গিয়ে সেখানকার মধ্যেকার সব বই বাইরে বেরিয়ে আসে। এই দেখে ইয়ঙ্গু ছুটে চলে যায় লিকে ডাকতে। সুজি বইগুলো বক্সে ঢুকাতে ঢুকাতে সেই পেপারস গুলো খুঁজে পায়, যেটাতে লি সেই নোভেলটি লিখেছিল। সেটা পড়ে সুজি লি এর সব ফিলিংস এর ব্যাপারে জেনে যায়। আজ লি কে বাইরে মিটিং অ্যাটেন্ড করতে যেতে হতো। এটা শুনে ইয়ঙ্গুও ওর সাথে যাওয়ার জেদ করতে থাকে। তো পাশ থেকে সুজি বলে, তুমি ওখানে গিয়ে কি করবে? ওখানে অনেক বড় মানুষেরা থাকবে, আর তুমি কি নিজের অকাত ভুলে গেছো? সুজির এমন ভাবে ইয়ঙ্গুকে অপমান করাটা লি এর পছন্দ হয় না। ও ইয়ঙ্গুকে বলে যে মিটিং শেষ করে ও ওকে পিক করে নেবে, আর তারপর ওরা রাইডে যাবে। মিটিং এ লি এর একদম মন লাগে না। ও এটাতে এক্সাইটেড ছিল যে ও ইয়ঙ্গুর সাথে রাইডে যাবে। ও কোনো মতে সেখানকার মিটিং শেষ করে। ইয়ঙ্গুর প্রভাব ওর জীবনে এতটাই ছিল যে ওর মতো স্ট্যাটাস মেনটেন করা একজন মানুষ আজ সবাইকে নিজে ট্যাটু দেখায়। এই দেখে সুজি সবকিছু বুঝে যায় যে এখন ওর জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে। মিটিং শেষে লি ইয়ঙ্গুকে স্কুল থেকে পিক করে, আর এরপর ওরা দুজন অনেক জায়গায় ঘুরতে যায় আর অনেক মজা করে। অন্যদিকে সুজি সমস্যা শেষ হওয়ার নামই নেয় না, কারণ ও কোম্পানি থেকে যে নোভেল লেখার জন্য টাকা নিয়েছিল সেটা এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি। এই ফ্রাস্ট্রেশনে ও জীবনের সব থেকে বড় ভুল করে ফেলে। ও লিয়ের বাড়িতে গিয়ে ওর অজান্তে ওর ইয়ঙ্গু নামের বইটা চুরি করে সেটা নিজের নামে পাবলিশ করে ফেলে। আর কিছুদিনের মধ্যে বইটা অনেক ফেমাস হয়ে যায়। একদিন রাস্তায় লি কে তার চেনা জানা কেউ সুজির নতুন পাবলিশ করা ইয়ঙ্গু বইয়ের ব্যাপারে জানায়। এটা শুনতেই ওর পায়ের নিচ থেকে মাটি খসে যায়। ও লাইব্রেরি গিয়ে সেই বইটা পড়তে থাকে। সেটা পড়েও বুঝে যায় যে সেটার এক একটা শব্দ ওর লেখা। এটা দেখে ওর মন একবারে ভেঙে যায়। ও যাকে এতটা বিশ্বাস করত সেই ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এরপর একদিন সুজি লিয়ের বাড়িতে আসে। টেবিলের উপর সেই বইটা দেখে ও বুঝে যায় যে লি সব জেনে গেছে। ও লিকে বলে যে আপনি এই বইটা লিখলেও কোনোদিনও এটাকে পাবলিশ করতে পারতেন না, সেই জন্যই আমি পাবলিশ করে দিয়েছি। এই শুনে লি রেগে গিয়ে ওকে বলে যে তুমি রাইটার নও, তুমি চোর। তোমার যদি ট্যালেন্ট থাকে তাহলে নিজে বই লিখে দেখাও। এটা শুনে সুজিও রেগে বলে দেয়, তুমি সমাজে সবাইকে কি বলবে যে তুমি একটা 17 বছরের মেয়েকে পছন্দ করো? এটা কেউই সমাজে মেনে নেবে না। এই শুনে লি রেগে গিয়ে সুজির কলার ধরে ওকে মারতে থাকে। আর সেই সময় ওখানে ইয়ঙ্গু চলে আসে। ও প্রথমবার লিকে এত ভায়োলেন্ট অবস্থাতে দেখেছিল। এই দেখে ও ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে লিও নিজেকে বাড়িতে বন্ধ করে নেয়। ও বুঝে গেছিল যে ইয়ঙ্গুর প্রতি ওর ভালোবাসার কোনোদিনও হ্যাপি এন্ডিং হবে না। রাতে ইয়ঙ্গু লিয়ের বাড়িতে আসে, কিন্তু লি ওর অনেক ডাকা সত্ত্বেও দরজা খোলে না। ইয়ঙ্গু তখন টেবিলে সেই বইটি দেখে ওটাকে নিয়ে চলে যায়। বইটি পড়ে ওর মনে হয় যে সুজি কেমন করে ওর ব্যাপারে এত কিছু জানলো। পরের দিন ও সুজির সাথে দেখা করতে যায় আর ওকে জিজ্ঞেস করে যে বইটা কি তুমি লিখেছো? সুজি মিথ্যে কথা বলে যে হ্যাঁ আমি লিখেছি। ইয়ঙ্গু ওকে জিজ্ঞেস করে তুমি আমার ব্যাপারে এত কিছু জানলে কেমন করে, আর এটাই বা জানলে কেমন করে যে আমার ট্যাটু আছে? সুজি বলে আমাকে স্যার তোমার ব্যাপারে সব কথা বলেছে। ইয়ঙ্গুর মনে হচ্ছিল যে সুজি হয়তো ওকে ভালোবাসে, আর সুজিও ওর ভুল ধারণা দূর করে না। ওরা দুজন একসাথে ঘোরাফেরা করে, আর রাত শেষে সুজি ইয়ঙ্গুকে বাড়ি পৌঁছে দেয় আর ওর যাওয়ার আগে ওকে কিস করে। আর ইয়ঙ্গুও ওকে কিছু বলে না। ইয়ঙ্গু বইটি এতটাই ফেমাস হয়ে গেছিল যে সুজিকে বেস্ট সেলার রাইটারের প্রাইজ দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফাংশনের দিন আসে, আর এটা চিফ গেস্ট ছিল লি। ওর জীবনে প্রথমবার ফাংশন অ্যাটেন্ড করছিল, আর সেটা শুধুমাত্র ইয়ঙ্গু বইটার জন্য। ও
ও ফাংশনে স্পিচ দেয় যে এই বইটিতে যেই মেয়েটির ব্যাপারে লেখা আছে সে খুবই স্পেশাল আর খুব সুন্দর। সে মরুভূমিতে এক ফোঁটা জলের মতো, সে এক খুব সুন্দর অনুভূতি। আর যেই এই বইয়ের রাইটার সে খুব ভালোবেসে এই বইটিকে লিখেছে। সবকিছু শুনে সোজির মাথা লজ্জায় নিচু হয়ে যায়, কারণ ও নিজের মনে মনে এটা জানে যে বইটি ও নিজে লেখেনি। উইন্টার চলে আসে আর বরফ পড়তে শুরু করে। অনেকদিন পর ইয়ঙ্গু লিয়ের সাথে দেখা করতে আসে। আজ ওকে ওর ঘরে ঢুকতে দেয়। ইয়ঙ্গু লিয়ের জন্য কেক নিয়ে এসেছিল, কারণ আজ ওর বার্থডে। সেদিন সোজিও আসে। ওকে দেখে লিওকে আজ রাতের ডিনার ওখানেই করতে বলে। ওরা একসাথে ডিনার করে। এরপর ইয়ঙ্গু বাড়ি যাওয়ার আগে লিকে ওর কপালে কিস করে যায়, কিন্তু তারপর সোজির সাথে দেখা করার জন্য থেমে যায়। লি রাতে রিডিং রুম থেকে কিছুর আওয়াজ শুনতে পায়, আর সেটা শুনে ও বাইরে যেতে থাকে আর দেখে যে ইয়ঙ্গুর শুজ এখনো ওখানেই আছে। এরপর ও চুপি চুপি রিডিং রুমের দিকে যায়, আর ওখানে ও সোজি আর ইয়ঙ্গুকে ইন্টিমেট হতে দেখে নেয়। এই দেখে ওর সোজির উপর খুব রাগ হয়, আর রাগের মাথায় ওর সোজির গাড়ির স্টিয়ারিং এর হুইল লুজ করে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন ও বুঝতে পারে যে ও ভুল করেছে, ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। সোজি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। রাস্তায় ওর গাড়ি খারাপ হয়ে যায়। ও সেটা মেকানিকের কাছে নিয়ে গেলে মেকানিক তাকে বলে যে কেউ হয়তো ইচ্ছে করে গাড়ির হুইল লুজ করেছে। এটা শুনতেই ও বুঝে যায় যে এটা কে করতে পারে। ও তখনই রাগে জোরে গাড়ি চালিয়ে লিয়ের বাড়িতে যেতে থাকে, কিন্তু এবার রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ও ওখানেই মারা যায়। লি ইয়ঙ্গুকে মেসেজ করে বলে দেয় যে ও সোজিকে মেরে ফেলেছে। এটা শুনে ও তখনই সোজিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সোজির অ্যাক্সিডেন্টের খবর শুনে ও লিয়ের উপর খুব রাগ হয়। ওই দিনের পর থেকে ও কোনোদিনই লিয়ের বাড়িতে যায় না। এরপর অনেক বছর কেটে যায়। ইয়ঙ্গু এখন স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে খুঁজতে ও ইয়ঙ্গু বইটি দেখে, আর সেটা পড়তে পড়তে ও কিছু একটা বুঝতে পারে। আর এতদিন পর ও আবার লিয়ের বাড়িতে যায়। ওখানে এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছিল। চারিদিকে অ্যালকোহল আর ওষুধ ছড়িয়েছিল, আর লি রিডিং রুমে এক কোণে শুয়েছিল। ইয়ঙ্গু ওর কাছে গিয়ে কথা বলতে থাকে। আজ আমি আবার ইয়ঙ্গু বইটি পড়ে বুঝতে পেরেছি যে তখন আমি কতটা ভুল ছিলাম। তখন আমি বুঝতেই পারিনি যে এক ইঞ্জিনিয়ার কেমন করে এমন বই লিখতে পারে। একমাত্র তুমি আমাদের মধ্যেকার কাটানো মুহূর্তগুলোকে এত সুন্দরভাবে ব্যক্ত করতে পারো। থ্যাংক ইউ আমাকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। এই বলে ও ওকে লাস্ট বারের মতো গুড বাই বলে। সবকিছু শুনেও লি ওর দিকে ফিরে তাকায় না, আর চোখে জল নিয়ে ও ওকে গুড বাই বলে। আর এর সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের এই মুভিটি কমেন্ট করে নিশ্চয়ই বলবে। এত অবধি ছিল আজকের ভিডিও। দেখা হবে এর পরের ভিডিওতে। স্টে টিউনড।